This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাগতম, নমস্কার, আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানটা যখন শুরু করছি তখন খবর পেলাম যে মঙ্গলবার দিন আমাদের সাংবাদিক বন্ধু শ্রাবণী, অত্যন্ত ভালো সাংবাদিক ছিলেন, ভারী মিশুকে ছিলেন। বহু জায়গায় দিদির প্রোগ্রাম থাকলে, মানে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রোগ্রাম থাকলে ওর সঙ্গে দেখা হতো, কুশল সংবাদ নিতেন। তার বয়স কী হয়েছিল, চলে গেলেন। কাজেই শ্রাবণীর উদ্দেশ্যে আমি আমার নমস্কার জানাই। দেখুন, আমাদের এমন একটি পেশা, যে পেশাতে শোক, দুঃখ, বেদনা কোনো কিছু বোধহয় থাকতে নেই। তো কাজেই শ্রাবণীকে বা শ্রাবণী চলে গেল, তার পরিবারের একটা মস্ত বড় ক্ষতি। আজ যে মহিলা নিয়ে আমরা এত অনুষ্ঠান করি, তার মধ্যে আমাদের সাংবাদিকরাও তো মানে তাদেরও তো একটা জীবন রয়েছে। ফলে আমি আজকের অনুষ্ঠানটি শ্রাবণীর স্মৃতির উদ্দেশ্যে নিবেদন করছি। শ্রাবণীকে আমি নমস্কার জানাই। তিনি যেখানেই থাকুন, ভালো থাকুন। দেখুন, একেবারে গোড়াতে দুটি কথা বলতে চাই। যে আমি বা প্রবীর বিশ্বাস, এনকে ডিজিটালের, আমরা যে কোনো অনুষ্ঠানই করি না কেন, আপনারা সেটাকে শেয়ার করতেই পারেন। আমরাই বলছি শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাদের ভালো লাগে যেটা করছেন। কিন্তু কেটে যদি কেউ নেন, তাহলে দয়া করে একটু অবগতির জন্য আমাদের জানাবেন। আমরা কাউকে কাউকে পারমিশন দিয়ে রেখেছি যে হ্যাঁ তোমরা নিতে পারো, কিন্তু যদি আপনারা ফট করে নিয়ে নেন, বা আমি দেখলাম যে আমার আগের যেটা করেছিলাম সেটা এনকে ডিজিটালে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রায় 3-4টি জায়গাতে সেটা গেছে, যাদের অনেককে আমি চিনি না। আমি যাদের চিনি ঠিক আছে, কিন্তু যাদের চিনি না, তো সেইখানে সেটা চলে যাওয়া এবং কেটে ছেটে যদি না হয়, আমার কাছে এটা খারাপ লাগে। দেখুন, আমি রোজগার করতে এখানে বসিনি, যে কেউ নিতে পারে, ইটস ওপেন ইউটিউব মেটেরিয়াল। কিন্তু আমি তো বাড়িতে বসে করছি। দ্য পিপলস আর গুড এনাফ, তারা যথেষ্ট ভদ্রলোক বলে আমার এটা নিচ্ছেন। সুতরাং একটু জানিয়ে নিলে আমি কৃতজ্ঞ থাকব। এবার প্রবীর বিশ্বাসের হয়েও আমি কিন্তু একই কথা বলছি, আমাদের দুজনের ক্ষেত্রে। চলে আসে আজকের বিষয়, সিধু জ্যাঠা। কিন্তু সিধু জ্যাঠা শুরু হওয়ার আগে প্রবীরবাবু মঙ্গলবার দিন রাত্রিবেলা যে লাইভটি করলেন, সেটিকে ছুঁয়ে যাই। যে একেবারে চমৎকার বক্তব্য রেখেছেন। ডিওয়াই চন্দ্রচূড়ের মানে 3 জনের যে এজলাস ছিল আজকে, সেই এজলাসে আজকে কলকাতার এই নারকীয় হত্যাকাণ্ড এবং ধর্ষণের বিষয়টি উঠেছিল। শতপ্রণোদিত একটি কেস। এবং আমি তাতে দেখলাম যে কপিল সিব্বাল পশ্চিমবঙ্গ সরকারের হয়ে কথাবার্তা বলছেন, আরও একজন লয়ার ছিলেন, এবং উল্টো দিকে অনেকেই ছিলেন, তার মধ্যে উকিল ভট্টাচার্যকেও দেখলাম। জানি না তিনি কি করতে গেছেন, তবে তাদের মনে বোধহয় একটা আশা ছিল, মানে এদের কথা বলছি আর কি, সিপিএমের ইউনিটের কথা, যে এমন একটি রায় ডিওয়াই চন্দ্রচূড় সাহেব দেবেন যে তাতে করে 355-56 মতো একটা সিচুয়েশন তৈরি হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক চাপ হবে। কিন্তু সেরকম তো কিছু হলো না। আমি বাস্তবিকই মনে করি যে চন্দ্রচূড় সাহেব বা মাননীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যা যা বলেছেন, প্রত্যেকটি কথা আমাদের মেনে নিতে হবে, এবং ত্রুটি বিচ্যুতির জায়গা যেটা থাকবে সেটা সংশোধন করতে হবে। কিন্তু তিনি এমন কথা বলেননি যে অনুপযুক্ত পুলিশ মন্ত্রী, তিনি এমন পুলিশ মন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এমন কথা বলেননি যে সরকার সঠিকভাবে কাজ করছে না। তিনি বলেছেন প্রশাসনিক স্তরে, অর্থাৎ আরজি করে যে ঘটনাগুলি ঘটেছিল সত্যি নিন্দনীয়। আরও একটি রেপ হওয়ার জন্য আমরা অপেক্ষা করতে পারি না। এবং অসাধারণ তার বক্তব্য, যেটা যে সারা ভারতবর্ষে এই ব্যাপারগুলো আমাদের এবার থামাতে হবে। তিনি কিন্তু বারবার করে দেশ উদ্দেশ্য করে বলেছেন, এবং একটা কমিটিও পর্যন্ত তিনি করে দিয়েছেন। এবং ফর্চুনেটলি
তার এই শক্তিশালী বক্তব্যের জায়গা থেকে যেটা শুনলাম যে আরজি করের যারা আন্দোলন করছিলেন, আন্দোলন করাটা তাদের উচিত বা স্বাভাবিক, তারা কাজে যাচ্ছেন। কারণ মাননীয় বিচারপতি বলেছেন যে আপনারা কাজে যান, এটা আপনাদের কাছে আবেদন রাখতে পারি। হ্যাঁ, আবেদন, অর্ডার হয় না এগুলো। কারণ কেউ আন্দোলন করলে তাকে অর্ডার মারা যায় না যে তুমি এটা করে নাও। আর চন্দ্রচূড় সাহেবের মতন তো মানে এত অসাধারণ ব্যক্তিত্ব খুব কম আসেন। তিনি কারোর মানে হুকো খাওয়া লোক না, স্ট্রেট ফরওয়ার্ড ম্যান। তো সুতরাং আমি আশা করব যে রাজ্যের 85 থেকে 87 সংখ্যক মানুষ দরিদ্রসীমার নিচে রয়েছে, দারিদ্র্যসীমার নিচে থাকা এই মানুষগুলো দীর্ঘদিন ধরে চিকিৎসা পাচ্ছে না, বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছে। মানে তারা হসপিটালে যেতে যেতে মৃত্যু হয়েছে তা বলছি না, হয়নি, হাসপাতালে নিয়ে যাওয়া যায়নি। তার দায়ভাগও কিন্তু চিকিৎসকদের নেওয়া উচিত, এবং তারা কাজে লাগলে আক্ষরিক অর্থে সেটা আমাদের কাছে কৃতজ্ঞতার জায়গা হবে। আমি নিশ্চয়ই চাইবো যে এই ঘটনা আর ভবিষ্যতে যেন না হয়, এবং একই সাথে চাইবো যে দুমদার একটা মন্তব্য তৃণমূলের পক্ষ থেকে হোক, সরকারের পক্ষ থেকে হোক, ভাবনা চিন্তার জায়গা কিন্তু সেখানে রাখা উচিত। কাজে এই যে একটা লজ্জাজনক ঘটনা আমাদের হয়ে গেল, সেটা তো কাম্য নয়। অনেক বেশি আমাদের সংযমী হতে হবে, এবং তার থেকেও বড় কথা, শুধুমাত্র পুলিশকে দোষ দিয়ে তো লাভ নেই। কারণ পুলিশের যে ব্যাপারটা ছিল, তাদের চেষ্টা চরিত্র আমরা করতেই দিইনি, মিসগাইড করা হয়েছে তাদের। সুতরাং পশ্চিমবঙ্গ পুলিশ মানে অপদার্থ বা কলকাতা পুলিশ মানে কাজের নয়, এমন কথা কিন্তু ডিওয়াই চন্দ্রচূড় সাহেব বলেননি। কাজেই আমি মনে করি যে পুলিশের দায়িত্ব পালন করুন, এবং একই সাথে যেটা প্রবীরবাবু বলেছেন, আমি আবার আরেকবার রিপিট করি যে ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলার ওখানে যে একটা মিনি হুজ্জুতি হয়েছিল, মিনি হুজ্জুতি, যেটাকে সবাই বলছে যে বাঙাল ঘটি হয়েছে এক, মমতা ব্যানার্জি এবার দেখ, ইত্যাদি ইত্যাদি যারা বলছিলেন। পুলিশের নৈতিক কর্তব্যটা হচ্ছে যে দুটি ব্যাপার। একটা, অমিত শাহর যেটা ডিরেকশন ছিল যে নৈতিকতার অভাব দেখা গেলে পুলিশ যেন কঠোর হস্তে তাদেরকে গ্রেপ্তার করে, এবং গ্রেপ্তার করে কতগুলো আইনের ব্যাপার যেটা রয়েছে সেই আইনের খাতায় যেন তাদেরকে হাজতে ঢোকানো হয়। এবং একই সাথে এটাও মনে করি যে চন্দ্রচূড় সাহেবের বক্তব্যের পর তিনি বলেছেন যে কারা আরজি করে ঢুকেছিল, হুজ্জুতি কারা করলো, পুলিশ কেন দেখলো না। অর্থাৎ কিনা এক ধরনের চেতাবনী তিনি দিলেন। আমি অবশ্যই মনে করি যে অদূর ভবিষ্যতে বা সুদূর ভবিষ্যতে বা যে কোনো সময় হোক, এই কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে কেউ যদি রাস্তাঘাট অবরোধ করে, কেউ যদি জুতোর চটি ছোড়াছুড়ি করে, তাদের বিরুদ্ধে কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশ ডান্ডাটে নিতে যেন না ভোলেন। কারণ দুঃখ শোক মানুষের থাকবে, এবং অন্যায় অপরাধের প্রত্যেকে আমরা বিরোধী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে প্রত্যেকে। কিন্তু সেটাকে ইস্যু করে দিনের পর দিন হুজ্জুতি করে একটা শহরকে, একটা রাজ্যকে তো স্তব্ধ করার জাস্টিফিকেশন নেই। মনে রাখতে হবে প্রত্যেকেই করে কমবে খায়, কেউ ব্যবসা করছে, কেউ চাকরি করছে, কারণ কোথাও জায়গায় যাওয়ার রয়েছে, ঘন্টার পর ঘন্টা আমি অবরোধ করে রেখে দিলাম, গাড়ির মধ্যে অসুস্থ হয়ে গেল। এইগুলো কিন্তু পুলিশের দায়িত্ব নিতে হবে, এবং এখানে যদি ফার্দার কেউ ইয়ে করে, পরে কি খবর হলো প্রথম শ্রেণীর প্রথম পত্রের মিডিয়াতে বা খবরের কাগজে ডান্ডা দেবেন। এবং সাংবাদিকরা কিন্তু সোশ্যাল ওয়ার্কার নয়, সাংবাদিকরা কিন্তু কি বলা যায়, অ্যাম্বাসেডারও নয়। যদি বোঝেন যে সাংবাদিকরা উস্কাচ্ছে, ভুল সংবাদ প্রয়োগ করছে, বা কিছু লোককে একটা জায়গায় দাঁড় করিয়ে তাদেরকে উস্কাচ্ছে, এটা বল, ওটা বল, সেটা বল, ডান্ডা। স্পেয়ারেবল নয় কেউ। আমি এক প্রবীণ সাংবাদিক হিসাবে বলছি, একেবারে কড়া থেকে কড়া হাতে দমন করবেন। কারণ এইবারে প্রচার মাধ্যম বা সংবাদ মাধ্যম এবং কিছু ইউটিউবার যেভাবে জঘন্যতম কাজ করেছেন, যেভাবে দিনকে রাত করেছেন, যেভাবে ফেক নিউজ জারি করেছেন, তাতে করে কয়েকটি কথা আমি এবার আপনাদের শুরু করব সিধুজাটাকে কেন্দ্র করে। ফের একবার আপনাদের প্রত্যেককে নমস্কার, আদাব জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। সিধু জ্যাঠা, প্রচুর সিধু জ্যাঠা, কেউ কেউ বদমাস সিধু জ্যাঠা, কেউ কেউ ভালো সিধু জ্যাঠা। কিন্তু সিধু জ্যাঠাটি কে? সোনার কেল্লা দেখেছেন তো সবাই? মানে আমি তো বলতে পারি না সত্যজিৎ রায়ের গল্প পড়েছেন কিনা, আমি বলবো যে সিনেমাটা দেখেছেন তো, যেখানে আপনারা দেখলেন মুকুলকে নিয়ে ডাক্তাররা বেরিয়ে গেল, যেটা অপহরণের মতন একটা ঘটনা ঘটলো। তখন ফেলুদা বললেন তোপসেকে, তোপসে চল তোর সব জানতা সিধু জ্যাঠার কাছে যেতে, যে সেখানে কতগুলো তথ্য বার করতে হবে।
সিধু জ্যাঠার ভূমিকায় ছিলেন হরিন্দ্রনাথ চট্টোপাধ্যায়। সিধু জ্যাঠা এমন একটি চরিত্র যেটা কিন্তু আপনারা অনেকের মধ্যে পাবেন। অনেকে আমাকে আওয়াজ মানেন, কিরে সব জানতা সিধু জ্যাঠা, ঠিক আছে, অ্যাকসেপ্টেবল। সিধু জ্যাঠার চরিত্র কি জানেন তো? সিধু জ্যাঠা কাছে প্রত্যেক দিনের খবরের কাগজের বিশেষ খবর তিনি মোটা মোটা বড় বড় খাতার মধ্যে তিনি পেস্ট করে রেখে দেন, এবং সেটা বছরের পর বছর করছেন। এটাই তার নেশা। এক সময় চাকরি করেছেন এবং চাকরির যে পেনশনের টাকা সেটাও মোটা, তো তিনি সেই কাজটি করেন। এবং সিধু জ্যাঠার কাছে গিয়ে যখন ফেলুদার মতন মানে পোক্ত গোয়েন্দা প্রশ্ন করছেন যে সিধু জ্যাঠা এটা কত সালে কি হয়েছিল, তিনি ফটফট করে বার করে দিলেন। তখন ফেলুদা বলছেন, ভাগ্যিস আপনি ছিলেন, আপনি যদি আজকে আমাদের পেশায় আসতেন, গোয়েন্দাগিরিতে আসতেন, তাহলে আর আমাদের করে কমে কিছু করে ওঠা হতো না, মানে কোট আনকোট এটা বলেছেন। তখন সিধু জ্যাঠা বলেছেন, ফেলু তুমি জানবে আমি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমি জীবনে কিছুই করিনি। দ্যাটস সিধু জ্যাঠা, পজিটিভ ক্যারেক্টার, যে তিনি এটাই তার নেশা। কেউ তার কাছে সাহায্য চাইলে তিনি করতে পারেন, ফেলুদাকে সাহায্য করেছেন, এটা তার কাছে নেশা। আমাদের সাংবাদিকদের না ব্রেনটা অনেকের সন তারিখ আপনারা দেখবেন যে আমি অনেক সময় চেষ্টা করি যে অত সালে কী হয়েছিল হয়তো মনে করতে পারছেন, এরকম অনেক সাংবাদিকরা আছেন, তাদের প্রত্যেকের কিন্তু সিধু জ্যাঠার এই মোটোটাকে ধরা উচিত। কিন্তু এটা তো গেল ইতিবাচক সিধু জ্যাঠা। বজ্জাত সিধু জ্যাঠা যারা রয়েছেন তারা কিন্তু অনেকভাবে ধুরন্ধরগিরি করছে। যেমন প্রথম শ্রেণীর প্রথম পত্রিকা, তারা প্রত্যেক দিন এত বড় বড় করে হেডলাইন করছেন, এবং চিন্তা করুন মানুষকে উস্কাবার জন্য যা যা করা সম্ভব সেটা তাদের পোর্টালে করছেন, তাদের পত্রিকায় করছেন, এবং প্রত্যেকটা জায়গায় বলছেন হয়তো, নয়তো ইত্যাদি, মানে কোয়েশ্চেনিং, মানে তিনি লিখছেন এরকম ঘটনা হচ্ছে কি, এরকম একটা প্রশ্ন রয়েছে। তার মানে এটা একটা বদমাইশি। বদমাইশি মানে এদের ধান্দাই হচ্ছে যখন যে গভর্নমেন্ট থাকে সে গভর্নমেন্টের বিরোধিতা করা এবং গভর্নমেন্টের মধ্যে তাদের নিজেদের অস্তিত্ব তৈরি করা, যেটা তারা সিপিএম এর আমলে বিস্তর করেছে। সিপিএম এর আমলে আমরা দেখতাম যে রশিদ খানের ছবি একদিকে থাকতো, একদিকে জ্যোতিবাবুর ছবি থাকতো। সেটা তো দিনের পর দিন চলতে চলতে হঠাৎ করে একটা থ্রেট এলো জ্যোতিবাবুদের কাছ থেকে, যেরকম করলে পত্রিকা বিক্রি করা বন্ধ করে দেবো। তারা গুটিয়ে গেলেন। যারা ঠিক এই রিপোর্টিংগুলো করছিলেন তাদেরকে ভাগিয়ে দেওয়া হলো কলকাতা থেকে কাউকে দিল্লি, কাউকে পাটনাতে, এবং নিয়ে আসা হলো দিল্লির এক মালকে। তাকে বলা হলো যে বাবা বাঁচিয়ে করো। তখন জ্যোতিবাবু ভালো, সিপিএম খারাপ করে তারা খবর করতে আরম্ভ করলো। তার পরবর্তী অধ্যায় বুদ্ধবাবু ভালো আর সিপিএম খারাপ, এভাবে খবর করতে আরম্ভ করলো। আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে কথাবার্তা বলেন, ভদ্রতা করেন, দরকার হলে তাদের টেলিভিশন ওয়ার্ল্ডে সরাসরি কথা বলে জানান যে সত্যিটা কি, তারপরে তারাই সেটা ঘেটে ঘুটে একেবারে যাতা করেন, সে বিষয়ে পরে আসছি। তো এই যে মানুষকে তাতিয়ে তোলা এবং অদ্ভুত অদ্ভুত খবর সৃষ্টি করা সিধু জ্যাঠাদের দল, এটাকে বন্ধ করতে হবে বস। তার কারণ আপনাদেরকে বলি, আমি মাননীয় কুণাল ঘোষের কাছে আবেদন রাখছি। এখন 4 জনের উপর দায়িত্ব রয়েছে এই তৃণমূল কংগ্রেসের, যারা এই আইটি সেল থেকে শুরু করে বিভিন্ন মিডিয়াতে কারা বসবে বা না বসবে, মুখপাত্রের কাজ কি হবে বা না হবে সেগুলো তারা দেখবেন। তারা কারা? তার মধ্যে আমার বন্ধু অরূপ বিশ্বাস আছেন, বাড়ি চমৎকার। তার মধ্যে আমাদের চন্দ্রিমাদি আছেন। চন্দ্রিমাদির সঙ্গে আমার সাংঘাতিক ভালো সম্পর্ক, আমাকে ভীষণ ভালোবাসেন, আমার অত্যন্ত রেসপেক্টেড মানুষ। তার মধ্যে জয়দা আছেন, জয়প্রকাশ মজুমদার, আমার খুব ভালো বন্ধু বলতে পারেন। এবং রয়েছেন মাননীয় কুণাল ঘোষ বস। কুণালদা বা কুণালবাবু, আপনার কাছে আমার কয়েকটা অনুরোধ রয়েছে। এই সবজান্তা মার্কা সিধু জ্যাঠাদের, অর্থাৎ সিধু জ্যাঠা মার্কা যে জ্যাঠাগুলো রয়েছে, এবার তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। কেন নিতে হবে? আমি একটু পাট পাট করে যাই। আমার প্রথম সিধু জ্যাঠা হচ্ছে গিয়ে ডক্টর কুণাল সরকার। কুণালবাবু কিছু মনে করবেন না, মানে ডক্টর সরকার কিছু মনে করবেন না। আপনার পেশাটা কি? চিকিৎসা করা। আপনি কোনো এক সময় সরকারি চিকিৎসক ছিলেন হয়তোবা, বর্তমানে নিজেই বিভিন্ন প্রাইভেট হসপিটালে কাজ করেন, এবং আপনার চার্জ বিরাট। সাদামাটা মানুষ, আজ যাদের জন্য আপনি মানে টিভিতে গলা ভাঙেন, গলা ফাটিয়ে কথা বলেন, তাদেরকে কনসিডার করেন না, তারা আপনার কাছে যায়ও না, কারণ আপনার ছুরি কাছির কাছে তাদের টাকা নেই, এবং আপনাকে দেখানোর মতন অবস্থাও তাদের নেই। অর্থাৎ বিরাট বড় আপনি
ভেরি কস্টলি ডক্টর, অথচ আপনার দায়িত্বটা আপনি অনেক সময় কিন্তু অন্য কাজে ব্যবহার করছেন। অনেকে মুখ দেখাতে ভালোবাসে টিভিতে বা এখানে ওখানে, এবং আপনার এটা নেশার মতন দাঁড়িয়ে গেছে। ডক্টর সরকার, ডোন্ট মাইন্ড, ইফ ইউ মাইন্ড আই ডোন্ট কেয়ার। আমার বক্তব্য আমি বলছি, গণতান্ত্রিক অধিকার, আপনি কালকে গিয়ে কোর্টে আমার নামে কেস করে দেবেন। আমি বলছি আপনার দায়িত্ব হচ্ছে মানব সেবা করা। সে আপনি বিরাট টাকা নিয়ে নার্সিংহোম বা প্রাইভেট হসপিটালে যা করার করুন, কিন্তু আপনি যেটা করছেন সেটা হচ্ছে বিভিন্ন টিভি চ্যানেলে বসছেন, এবং আপনি এতটাই সিধু জ্যাঠা যে আপনি দরকার হলে শিক্ষার ব্যাপারে বসছেন, আপনি দরকার হলে ছাত্রছাত্রীর চাকরির ব্যাপারে বসছেন, আপনি দরকার হলে কোথায় কি গন্ডগোল হচ্ছে সেটা নিয়ে বসছেন। এমনকি আপনাকে বিজেপি দাঁড় করাবার জন্য একেবারে ব্যস্ত হয়ে পড়েছিল, আপনি শেষ মুহূর্তে বুঝলেন যে হাওয়া খারাপ হয়ে যেতে পারে, আপনি গুটিয়ে নিলেন, সেখানেও আপনি যাচ্ছেন। এবং আপনি নিজেও কতগুলি ইউটিউবের সঙ্গে যুক্ত থাকছেন, তারা খেয়ে না খেয়ে দেশের নানান ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করছেন, এবং আপনি তো সিধু জ্যাঠা, আপনি তো সব জানেন। সুতরাং আপনি সবাইকে দেদার করছেন, এবং মাঝে মাঝে আমি দেখতে পাচ্ছি নানান অনুষ্ঠান হচ্ছে। অনুষ্ঠান মানে কি সিধু জ্যাঠা, এই সরি ডক্টর কুণাল সরকার, যে সেটা হচ্ছে গিয়ে যে কোনো একটা জায়গায় একটা সেমিনার হচ্ছে, সেখানে আপনি জাজ হয়েও বসছেন, সেখানে এ পক্ষ কী বলছে ও পক্ষ কী বলছে আপনি সেটার বিচার করছেন। এগুলো আপনার কাজ? আপনার ডাক্তারিটা কখন করেন? এবং ডাক্তারি যেটা করেন, আপনার হয়তো 1 ঘন্টায় যে রোজগার হয় তাতে করে কলকাতা শহরের হয়তো 100টা ডাক্তারের তার রোজগার না হতে পারে। সেটা করার পর এগুলো না করে কি হলে ভালো হয় সেটা করুন না, কি করে মানুষ সুস্থ থাকবে সেটা করুন না, কি করলে আপনার ছুরিকাচি ধরবার দরকার হবে না সেটা করুন না, কি করলে কোনো একজন ডাক্তার চিকিৎসা করার পর পেটে গজ দিয়ে সেটা সেলাই হয়ে যায় এবং বিরাট টাকা দিয়ে সেই অপারেশনটা হওয়ার পর তার পেটের যন্ত্রণা শুরু হয়, ফের তাকে এসএসকেএমে ভর্তি করে ফের অপারেশন করে সেই গজটা বার করতে হয়। তো এগুলো দেখুন কারা করছে কি বৃত্তান্ত, লজ্জা তো এটা। সুতরাং জ্যাঠামিটা বন্ধ হোক। আপনাকে কালকে বা পরশুদিন আপনাকে ডাকা হয়েছিল, আপনি সোমবার দিন লালবাজারে গেছেন, অথচ দলবল নিয়ে গেছেন। কী লাভ? কজন ডাক্তার রেগুলার আপনার পেছন পেছন দৌড়াবে? আপনি যেগুলো বলেছেন সেগুলো আন্দাজের উপর বলেছেন, কারণ কাটা ছেঁড়া যেটা হয়েছে, ময়না তদন্ত যেটা হয়েছে সেখানে আপনি উপস্থিত ছিলেন না, এবং পুলিশ যখন বডি নিয়ে যায় সেখানেও আপনি উপস্থিত ছিলেন না। আজকে যেটা খবরের কাগজ ওয়ালা বা কিছু মিডিয়া বা বেশিরভাগ মিডিয়ায় যেটা আলতু ফালতু কথা বলে যাচ্ছে, আন্দাজে ফেক কথাবার্তা বলছেন, আপনি সেগুলোতে ভেটো মারছেন। এবং সবশেষে ব্যাপারটা হচ্ছে যে মেয়েটিকে কাটাছেঁড়া করা হয়েছে বা ময়না তদন্ত করা হয়েছে কিভাবে সেটাও আপনি জানেন না, অথচ আপনি বা আপনার সঙ্গী আরেকজন ডাক্তার গিয়েছিলেন, আপনার বলে দিলেন এই ছিল ওই ছিল ওই ছিল সেই ছিল। এই অধিকার আপনি পান কি করে? আপনি খেপিয়ে তোলার জন্য যা যা বলা সম্ভব সেটা রেগুলার কোর্সে করছেন কেন? আপনার মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ব্যক্তিগত রাগ থাকে তো গিয়ে নবান্নর সামনে চেঁচামেচি করুন। একটা কথা জানবেন ডক্টর সরকার, এন্ড অফ দ্য ডে হোয়াট এভার ইউ আর গেটিং, ইট মে বি ফিজ অর সামথিং এলস, সেটা কিন্তু বড় লোকদের একটি বৈঠকি জায়গার খরচ খরচা। দয়া করে আমাদের মতন সাধারণ নাগরিক বা আমার থেকেও দরিদ্র নাগরিক যারা রয়েছেন, যারা দিন আনে দিন খাটে, তাদের দিকে তাকিয়ে কিছু এবার করুন না দেখি। ফ্রি সার্ভিস, আপনাকে অনুরোধ করি, টিভিতে বসে যা সময় নষ্ট করেন সেই জায়গায় প্রত্যেক শনিবার রোববার 2 ঘন্টা করে একেবারে গ্রামের তস্য গ্রামের গরিব গুরব মানুষদেরকে দেখুন না, যে 2 ঘন্টা শনিবার দিন 2 ঘন্টা, রবিবার দিন 2 ঘন্টা, সেলিউট দিয়ে আপনার প্রশংসা করে একটা অনুষ্ঠান করব, কথা দিলাম। করবেন কি? প্রথম শ্রেণীর প্রথম চ্যানেলে দিবারাত্র আপনি বসছেন, তাদের যে বিরাট বিরাট হোটেল বা বিরাট বিরাট কনফারেন্স রুমে নানান রকম অনুষ্ঠান হচ্ছে, সেখানে আপনি বক্তব্য রাখছেন, এগুলো আপনার কাজ। ডাক্তারি ছাড়া বাকি সব করছেন, ভাববেন। আরেকজন রয়েছেন যিনি প্রাক্তন পুলিশ কর্তা, সরু মতন, আমার থেকেও সরু, সে কি করে পুলিশগিরি করতো কে জানে, সব ব্যাপারে ট্যাঁ ট্যাঁ করে কথা, মানে আর 2 দিন বাদে অন্তর্জলি যাত্রার সময় হবে, এইটি না আমাদের সময় এই হয়েছিল। আমরা জানি বামফ্রন্টের সময় কি হয়েছিল না হয়েছিল, আপনাদের মেরুদণ্ড কি ছিল সে আমার জানা আছে। ডান্ডা দিয়ে পিটিয়ে যখন কংগ্রেস তৃণমূলের ছেলে মেয়েদেরকে পেঁদানো হতো, বা দিনের পর দিন রেপ হলে সেটা জ্যোতিবাবুরা বলতেন এমন ঘটনা প্রচুর ঘটে, তখন কোথায় ছিল আপনাদের নৈতিকতা? ফালতু লোক। সেখানে আজকে বড় 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 বাতেলা মারছেন। আমি এগুলো দেখছি রেগুলার। আপনিও দেখ সিধু জ্যাঠা,
আরেকজন আছেন পুলিশের বড় কর্তা, তার সঙ্গে আবার কারুর মিলমিশ হয় না। তিনি আবার ইসলামিক ধর্মের, তিনি আবার নানান রকম, এবার তারও নাম এসেছিল কিন্তু বিজেপির ক্যান্ডিডেট লিস্টের মধ্যে। তিনি যখন সিপিএম ছিলেন সিপিএমের বিরোধিতা করেছেন, যখন তৃণমূল এসছে তৃণমূলের বিরোধিতা করেছেন। মানে তিনি বোঝাতে চাইছেন যে আমাকে অয়েলিং করো, আমি তোমার সঙ্গে আছি। যেভাবে কিনা ওই সল্টলেকের ডক্টর বিশ্বাস, যিনি সিবিআইএ ছিলেন, যিনি মমতার মন্ত্রিসভায় ছিলেন, মমতার মন্ত্রিসভা থেকে বেরোলেই মমতাকে গালাগাল করতে ইচ্ছা করে, অথচ সুখ স্বাচ্ছন্দ্য সব কিছু ভোগ করা হয়ে গেছে। তো আপনাদের তো তাই অবস্থা। আপনারা তো এত কেন বকেন, বাজে বকেন টিভিতে বসে বসে? কি জানেন আপনারা দুনিয়ার? কতটুকু খবর রাখেন? গাড়িতে করে যাতায়াত করেন? আপনারা জানেন যে ঘন্টার পর ঘন্টা যখন বাসের মধ্যে দাঁড়িয়ে থেকে জ্যামের পড়ে বা এই অবরোধের মধ্যে অসুস্থ হয়ে পড়ে মানুষ, তখন কোনো সময় খবর রাখেন? চিরকাল পুলিশগিরি করেছেন, কাপ্তানি মেরেছেন, গাড়ি করে ঘুরে বেরিয়েছেন, হুটার মেরেছেন, যেখান থেকে খুশি সেখানে গেছেন। কটা মানুষের পাশে দাঁড়িয়েছেন? আসুন না, আপনাকেও, আপনাদের এই দুই পুলিশ কর্তাকে বলি যে প্রতি শনিবার রোববার আপনারা কোনো একটা জায়গায় বসে সাধারণ মানুষ, একেবারে গরিব গুরব মানুষের কি সুবিধা অসুবিধা হচ্ছে তার ব্যবস্থা করতে। আপনারা যদি বলেন আপনাদের দুজনের জন্য ওই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পেছনে একটি ক্লাব রয়েছে, কালীঘাট মিলন সঙ্গে, সেখানে আপনারা বলুন চয়েসেবল ডে, যে কোনো দুটি দিন আপনারা বসে মানুষের সমস্যা শুনবেন। আপনারা তো পুলিশ, শুনতে বাধ্য। দুদিন করে বসবেন, 2 ঘন্টা করে, আমি ব্যবস্থা করে দিচ্ছি মমতা দিকে বলে যে 2 ঘন্টা, তারপরে বাতেলা করবেন গিয়ে টিভিতে। আপনাদের এই সিধু জ্যাঠামিগুলো ছাড়ুন। আরেকজন আছেন আমাদের একেবারে বিশ্বনাথ বাবু, এখন মাথার চুল অনেকটা পড়ে গেছে ডান দিক থেকে বাঁ দিকে, ওরা থাকে ওধারে করে চুলটা বাঁধতে হচ্ছে। আমি প্রশ্ন করি, সমস্ত ব্যাপারে আপনি যাচ্ছেন, আপনার সাবজেক্ট এটা, ভোটে কত পার্সেন্টেজ হচ্ছে, কি হচ্ছে, বিভিন্ন চ্যানেলে চ্যানেলে আপনি আপনার বক্তব্য রাখছেন। সরকারি চাকরি করেন তো, সেটা করে আপনি পারমিশন নেন গভর্নমেন্টের কাছ থেকে যে আপনি বসে গভর্নমেন্টকে কিস্তি করতে পারবেন কিনা? আমি পারবো আজকে আমার মালিককে, যেখানে আমি চাকরি করি তার মালিককে গালাগাল করতে? পেছনে দুটো লাথ মেরে বের করে দেবে। আজকে নরেন্দ্র মোদীর গভর্নমেন্টের মধ্যে কোনো সরকারি কর্মচারী, সে শিক্ষক হোক না বা যাই হন, তিনি পারবেন কোনো কিছু বলতে? ডান্ডা দিয়ে পিটিয়ে সিধে করে দেবে, দুটো সিবিআই কেস করে দেবে, পটি করে আর ইয়ে করে অ্যাক্সেস হয়ে যাবে। এটা মমতার জমানা বলেই আপনি পারছেন। দেখুন, এরকম অনেক লোক আছে যারা বেশ ভালো মালপত্র পান, মালপত্র খান। মাননীয় কুণাল ঘোষকে আমার অনুরোধ, যদি কুণালবাবু এটা দেখে থাকেন, আপনাদের তো এখন দায়িত্বটা অনেকটা বেড়ে গেছে, কোনো চ্যানেলে গভর্নমেন্টের কেউ বসতে গেলে তাকে পারমিশন নিতে হবে, এটা ব্যবস্থা করুন। তিনি সরকারি চাকরি করবেন, সরকারকে খিস্তি মারবেন, এটা হয় না। এটা নরেন্দ্র মোদী অ্যালাউ করে না। এটা এই আমাদের পাশের রাজ্য নীতিশ কুমার অ্যালাউ করে না, আমাদের রাজ্যে অ্যালাউ কি করে হচ্ছে? এটা একদম নিয়ম করে দিন যে বিভিন্ন সরকারি কর্মচারী যারা সরকারের কাজ করে, তারা কোনো টিভি চ্যানেলে বসতে গেলে আপনাদের পারমিশন নিতে হবে। তাকে অন্তত 48 ঘন্টা আগে জানাতে হবে। তার ডিপার্টমেন্টের হেডকে জানালেই হবে, প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, হুমেভার ইট মে বি, শিক্ষা দপ্তর। এবার প্রিন্সিপাল বা ভাইস চ্যান্সেলর সেটাকে শিক্ষা দপ্তরে পাঠাবে। যেটা সাবজেক্ট, সেই সাবজেক্টে তিনি কথা বলতে পারেন কিনা সেটা তারা বিবেচনা করে অ্যালাউ করলে তবেই তিনি বসতে পারবেন, নতুবা নয়। এটা কুণালবাবু রিকোয়েস্ট নাম্বার 1। রিকোয়েস্ট নাম্বার 2, সব জানতা তৃণমূলপন্থী নানান রকম লোক বসেন বিভিন্ন চ্যানেলে চ্যানেলে। এ বলা হয় তাদেরকে যে দে আর দ্য এক্সপার্ট, রাজনৈতিক কি বলে, রাজনৈতিক বিশেষজ্ঞ, ঘোড়ার ডিম গোষ্ঠীর পিণ্ডি। এরা কেউ না, এরা হয়তো তৃণমূলের সাপোর্টার কোনো এক সময় ছিল, এদেরকে ডেকে আনা হয় এবং ডেকে এনে এদেরকে ভালো মন্দ খাওয়ানো হয়, খাইয়ে তাদের খিস্তি খাওয়ানো হয়। দেখুন কীরকম সিস্টেম। কুণালদা, আপনি যদি না জানেন আপনাকে বলি, এদেরকে প্রথম ডাকা হয়, গাড়ি পাঠিয়ে এদেরকে নিয়ে আসা হয়, সেটা বালিগঞ্জ হোক, টালিগঞ্জ হোক, যে কোনো জায়গায় হোক। তারপরে তাদেরকে বসিয়ে চা কফি খাওয়ানো হয়। খাওয়ানোর পর তারপরে তাদেরকে বলা হয় যে তোমরা বসো। তারপরে তাদেরকে তেড়ে খিস্তি করা হয়। তারা সেই দাঁত কেলানের মতন খিস্তিগুলো, কারণ তাদের কাউন্টার করার মতো একটি লোক নেই। তারপরে তারা খিস্তি খান, তারপরে বেরিয়ে বিরিয়ানি খান, আর যদি একটু ভালো দিন থাকে, হোটেল ফোটেল থাকে, তাহলে মাল্যও খান। তো সুতরাং এই মালখোর তথাকথিত ভণ্ড তৃণমূলীকে একটা কথা
কুণালবাবু একটু সার্কুলার যদি জারি করেন কৃতজ্ঞ থাকবো। সেটা হচ্ছে তৃণমূলের হয়ে কেউ কথা বলতে গেলে আমাদের পারমিশন নিতে হবে। তৃণমূলের ভালো কথা বলতে পারবে না, এবং ভালো কথা বলতে না পেরেও তোমরা যদি বসো এবং তৃণমূলের হয়ে যদি গালাগাল খাও, প্রত্যেকটা মনিটরিং করা হবে। মানে মনিটরিং তো এমনি হয়, তাহলে তাকে কেস খাইয়ে দেবেন, একদম হাজতে ঢুকিয়ে দেবেন যে তুমি আমার হয়ে বলার কে। কারণ তারা ইনডাইরেক্টলি আপনাকে খিস্তি খাওয়াচ্ছে। এটা দয়া করে মনে রাখবেন, এই সিধু যেটাগুলোকে সরাবেন। পরিশেষে দর্শকদেরকে জানাই, আপনারা প্রত্যেকে কমেন্ট করবেন, যে একটি কথা শুনে খুশি হবেন। সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকে, যে আইটি সেলের এই যে ফেক নিউজ, ফেক ভিডিওস ইত্যাদি যেগুলো ছাড়া হয়েছে, তাতে করে একটা বিরাট পুলিশ বাহিনীকে এটার পেছনে লাগানো রয়েছে। দোজ হু আর ভেরি এক্সপার্ট, আইটি সেলটা যারা দেখছেন। কারণ তৃণমূলের আইটি সেলের উপর খুব একটা ভরসা করছে না দল এখন এই মুহূর্তে। তারা কিন্তু পুলিশের উপর একটা মস্ত বড় দায়িত্ব দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটি জায়গায়, সেটা দলের হোক, বিজেপির হোক, সিপিএমের হোক, কারা কি পোস্ট ছাড়ছে, কে কি ভিডিও ছাড়ছে, যদি ভুল ভাল কোনো ভিডিও কেউ ছেড়ে থাকে, সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করা হবে। সে বলবে যে আমি এটা পেয়েছো তো কী হয়েছে? তুমি যদি রাস্তায় একটা ছোড়া পাও, কারুর বুকে ঢুকিয়ে দিতে পারো না যে আমি না কারুর বুকে একটা ছোড়া মেরেছি। কেন মারলে? জজ সাহেব জিজ্ঞেস করলেন, না আমি এটা রাস্তায় কুড়িয়ে ফেলে পেয়েছি, কেউ পেয়েছে, তার মানে তুমি ছোড়াটা ঢোকাবে? সুতরাং সেই হেতু পুলিশ এটা ডিসাইড করেছে যে যার পোস্টে পাওয়া যাবে এই ধরনের ফেক নিউজ, ফেক ভিডিও, সঙ্গে সঙ্গে তাকে প্রথম অ্যারেস্ট করা হবে। কে সেটা ছেড়েছে গো টু হেল, তাকে প্রথম গ্রেপ্তার করা হবে, এবং তাকে দিনের পর দিন আটকে রাখার মতন নিয়ম নীতি কিন্তু অমিত শাহর কাছে আছে। এবার সেটা বুমেরাং হবে, এটা কিন্তু বলে রাখলাম, এই নিয়মটা চালু আছে। পার্ট 1। পার্ট 2, তৃণমূলের নিজস্ব একটা ইউনিট তৈরি হয়েছে, যেটা মুখ্যমন্ত্রী জানেন। এটা আমি আপনাদের বলতে বাধ্য নেই যে কারা দেখছে কি বৃত্তান্ত। দে আর ভেরি প্রফেশনাল, তাদেরকে ছড়িয়ে দেওয়া হয়েছে। কে বলতে পারে আমিও তাদের মধ্যে রয়েছি কি না রয়েছি, বলছি না। তারা ওয়াচ করবে প্রত্যেকটা ফেসবুক কমেন্টস, পোস্ট, ভিডিওস, কোনটা ভাইরাল হচ্ছে বা না হচ্ছে। তারা কিন্তু সঙ্গে সঙ্গে সেটা কুণাল ঘোষ বা অরূপ বিশ্বাস এদেরকে জানাবে, এবং তারপরে পুলিশের কাছে যাবে, এবং যাওয়ার পর তাদেরকে কি ব্যবস্থা নেওয়া হবে। অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ। আন্দোলনকে আমি বাতিল করছি না। আর জি করে ছেলেরা মেয়েরা আবার কাজে নামছেন, কৃতজ্ঞতা জানাই। কিন্তু ভ্রান্ত পথে চালিত করে সিপিএম বা রামপন্থীরা যেভাবে এটাকে একটা নগ্ন জায়গায় নিয়ে গিয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছে, যে ভেবেছে এটাতে ক্ষমতায় আসা যাবে। ক্ষমতায় আসা যাবে না, যাবে না। আজকে অ্যাজ অন ডেট, বুধ বৃহস্পতিবার মধ্যেও যদি ভোট হয় না, মমতা 235 থেকে 40টা আসন পাবে, এবং সিপিএম আবার শূন্য হবে। এই খেলে লাভ নেই। বরং যদি সত্যি দুঃখ প্রকাশ করে থাকেন, তাহলে শোকস্তব্ধ হিসেবে একটা মঞ্চ করে তাদের প্রত্যেকে কালো ব্যাচ পরে সকাল থেকে রাত্রি অবধি বসে থাকবেন, মানুষ সেটাও দেখবেন। চালাকি করার চেষ্টা করুন, চালাকি দ্বারা মহৎ কার্য সম্ভব না। তো ফলে সিধু জাটারদের উদ্দেশ্যে আজকে এই অংশটিকে দিলাম, শেষ করতে হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।